আজকের গল্প ইলমা বেহেরোজ রচিত। আমি পদ্মজা। গল্প পাঠে আমি জয়ন্তী। পূর্ণা উত্তরে কিছুই বলল না। সে ঝরঝর করে কাঁদতে থাকলো। নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার। দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। পদ্মজার রাগে দুঃখে কান্না পায়। বেসামাল ঘূর্ণিপাকে সে আটকে পড়েছে। প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। কেউ নেই পাশে দাঁড়ানোর মতো। কেউ মাথা ছুঁয়ে বলে দেয় না, পাশে আছি, মন যা চায় করো। পদ্মজার ভেতরের ঝড়ের তাণ্ডব কেউ টের পাচ্ছে না। সবাই তার বিরুদ্ধে, সবাই। পদ্মজা চিঠি ও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পূর্ণা মৃদু আর্তনাদ করল। সে কিছুতেই চিঠির লেখাগুলো আর পদ্মজার মুখে উচ্চারিত শব্দগুলো বিশ্বাস করতে পারছে না। তার কাছে ভাইয়া নামক শব্দটির মানে আমির। তাৎক্ষণিক চোখের সামনে ভেসে ওঠে একটা হাসি খুশি মুখ। আমিরের যে স্নেহ ভালোবাসা এতদিন তাদের উপর চুইয়ে চুইয়ে পড়েছে, সেই ভালোবাসায় খাত থাকতে পারে না। পূর্ণা দেওয়ালে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো। শরীরটা কেমন করছে। হাজারটা সুচ যেন বুকের ভেতরটা খোঁচাচ্ছে। সে তার আপার চোখে মুখে দেখেছে সীমাহীন কষ্ট। পূর্ণা দুই হাতে কপালের দুই পাশ চেপে ধরে পায়চারি করতে করতে বিড়বিড় করে, তুমি গতকাল রাতে এজন্য কাঁদছিলে আপা? ভাইয়ার ভালোবাসার অভাব তোমাকে ছাই করে দিচ্ছে। তুমি পুড়ে যাচ্ছ, পুড়ে যাচ্ছ তুমি। পূর্ণা বিছানায় বসলো। সে অস্থির হয়ে আছে। জানালায় চোখ পড়তেই সে সামনে গিয়ে দাঁড়ালো। চোখের সামনে দৃশ্যমান হয় বড় বড় গাছ। তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। না জানি কত মেয়ের কুরবানির সাক্ষী এই গাছেরা। পূর্ণা জানালার গ্রিলে কপাল ঠেকিয়ে চোখ বুঝল। গাল বেয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে মেঝেতে। তার কেন এত কষ্ট হচ্ছে সে জানে না। বড় ভাইয়ের সমতুল্য আমিরের এমন ভয়ঙ্কর রূপের কথা জেনে, নাকি তার বোন আর বোনের ভালোবাসার বিচ্ছেদের আশঙ্কায়। পূর্ণা দুই হাতে চোখের জল মুছে ওড়না দিয়ে মাথা ঢাকলো। তারপর দ্রুত পায়ে দুই তলায় পদ্মজার ঘরে যায়। পদ্মজা ঘরে নেই। নিচতলায় হয়তো। পূর্ণা সোজা নিচতলায় চলে আসে। সদর ঘরে জুলেখা রিনুর সাথে কথা বলছিল। তিনি ব্যাগও গুছাচ্ছেন। পূর্ণা মৃদুলের কাছে শুনেছে মৃদুল তার বাবা মাকে নিয়ে এসেছে। জুলেখা বানুর মুখের সাথে মৃদুলের মুখের মিল রয়েছে। পূর্ণা আন্দাজ করে নিল তিনি মৃদুলের মা। পূর্ণা নতজানু হয়ে এগিয়ে আসে। জুলেখার পায়ে ছুঁয়ে সালাম করার জন্য ঝুঁকতেই জুলেখা পা সরিয়ে নিলেন। কর্কশ কণ্ঠে বললেন, দূরে যাও। পূর্ণা মনে মনে আহত হয়। দূরে সরে দাঁড়ায়। চোখের কার্নিশে জল জমে। সে ঢোক গিলে কান্না আটকিয়ে কাপা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। জুলেখা বানু জবাব দিলেন না। তিনি কাউকে উদ্দেশ্য করে বললেন, কি গো, হয় নাই তোমার? সময় যাইতাছে নাকি আইতাছে? গফুর মিয়া বেরিয়ে আসেন। পূর্ণা গফুর মিয়াকে দেখে বুঝতে পারল উনি মৃদুলের বাবা। লাল রঙের লম্বা দাড়ি, মাথায় সাদা টুপি, পরনে সাদা পাঞ্জাবি। চোখে মুখের নূর যেন দ্যুতি ছড়াচ্ছে। গফুর মিয়া পূর্ণাকে দেখে হাসলেন। বললেন, ভালো আছো মা? শরীরটা ভালো লাগছে? গফুর মিয়ার প্রশ্ন দুটো পূর্ণার শরীরকে চাঙ্গা করে তুলল। সে মৃদু হেসে বলল, ভালো আছি। আপনি আপনি ভালো আছেন? আছি, বুড়ো মানুষ। গফুর মিয়া কথা শেষ করতে পারলেন না। জুলেখা বানু বাজখাই কণ্ঠে বললেন, এখন তোমার গপ্প করার সময় না, ট্রেন ছাইড়া দিলে বুঝবা। পদ্মজা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। শাড়ির আঁচল দিয়ে মাথার চুল ঢেকে জুলেখা বানুকে বলল, গতকালই আসলেন, আজই চলে যাবেন? জুলেখা বানু পদ্মজার দিকে ফিরেও তাকালেন না। তিনি রিনুকে ধর্মকের স্বরে বললেন, মৃদুল্লা কই গেছে? রিনু বলল, বাইরে গেছে কলপারে। গিয়া খবর দাও, হ্যারাম্মায় ডাকতাছে। রিনু পদ্মজাকে একবার দেখল, তারপর বাইরে গেল। লতিফা সদর ঘর ঝাড়ু দিচ্ছে। সে আর চোখে জুলেখার ব্যবহারও দেখছে। তার ইচ্ছে হচ্ছে মহিলাকে ভেজা কাপড়ের মতো মুচড়াতে। জুলেখার এমন ব্যবহারের কারণ পদ্মজা বুঝতে পারছে।
তাও প্রশ্ন করলো, মনে হচ্ছে আপনি খুব বিরক্ত হয়ে আছেন। আমরা কোনো ভুল করেছি? জুলেখা কটাক্ষ করে বললেন, দেখো মা, তোমার সাথে আমি কথা কইতে চাইতাছি না, তুমিও কইও না। পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অবাক চোখে তাকিয়ে আছে। তার চোখে জলের পুকুর সৃষ্টি হয়েছে, যে কোনো সময় গড়িয়ে পড়ে যেন ঘর ভাসিয়ে নিবে। লতিফা ঝাড়ু দেওয়ার ভান করে সব বালু জুলেখার ভেজা পায়ের উপর ছিটিয়ে দিল। জুলেখা বানু 2 লাফে সরে যান। চোখ বড় বড় করে লতিফাকে বললেন, এই সেরি, চোখে দেখো না কেমনে কামড়া বাড়াইছে, এহেন আবার পাও ধুইতে হইব। লতিফা অপরাধীর মতো মাথা নিচু করে বলল, মাফ করেন খালাম্মা। মৃদুল সদর ঘরে প্রবেশ করার আগে পূর্ণার মুখ দেখল। পূর্ণাকে দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে পূর্ণাকে উদ্দেশ্য করে বলল, পূর্ণা, এখন কেমন লাগতাছে? পূর্ণা গুমট কণ্ঠে জবাব দিল, ভালো। মৃদুল বলল, লিখন ভাইয়ের খবর নিয়ে আইছি। পদ্মজা সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, কেমন আছেন উনি? জুলেখার তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকান। জুলেখার চাহনি দেখে পদ্মজা অস্বস্তিতে পড়ে যায়। মৃদুল বলল, জানি না ভাবি, খালি জানি লিখন ভাইরে ঢাকা হাসপাতালে নিয়ে গেছে। পদ্মজা বিড়বিড় করে বলল, আল্লাহ উনাকে সুস্থ করে দেবে ইনশাল্লাহ। পূর্ণার চোখে মুখের গুমট ভাবটা স্পষ্ট। মৃদুল দেখতে পাচ্ছে, কিন্তু তার কারণ বুঝতে পারছে না। জুলেখা বানু আদেশের স্বরে মৃদুলকে বললেন, তোর যে কাপড়টি বাইর করছিলি ব্যাগে ঢুকাইছি, এখন এই জুতাটি খুইলা তোর জুতাটি পায়ে লাগা। মৃদুলের কপালে ভাঁজ পড়ল। বলল, আমরা কই যাইতাছি? বাড়ির যাইতাছি। মৃদুলের মাথায় যেন বাজ পড়ে। সে পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অন্যদিকে ফিরে আছে। মৃদুল অবাক হয়ে জুলেখাকে বলল, আমরা যেই কামে আইছি সেই কাম তো হয় নাই আম্মা। জুলেখা পূর্ণার উপর চোখ রেখে বললেন, আমি এমন কালা শরীরে আমার বাড়ির ছেঁড়ার বউ কইরা ঘরে নিতে রাজি না। মৃদুল উঁচু স্বরে উচ্চারণ করল, আম্মা। জুলেখা বানু চেঁচিয়ে বললেন, তুই কি দেখা এমন শরীরে পছন্দ করছস? তোর লগে এই শরীর যায়? তোর আর এই শরীর গায়ের রং আসমান আর জমিন। জুলেখা বানুর চিৎকার শুনে খলিল ও আমিনা উপস্থিত হন। অপমানে লজ্জায় পূর্ণার চোখ ফেটে জল বেরিয়ে আসে। পূর্ণার চোখের জল পদ্মজা হজম করতে পারছে না। পদ্মজা বলল, আপনি গায়ের রঙকে মূল্য দিচ্ছেন কেন? ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসাটাকে মূল্য দিন। জুলেখা বানুর মেজাজ শুধু খারাপের দিকেই যাচ্ছে। তিনি বললেন, আমার স্যারার মতো সুন্দর সোনার টুকরো এমন কয়লারে কোনো দিনও পছন্দ করব না। এই সেরি তাবিজ করছে, কালা জাদু করছে আমার স্যারার উপর। আমার স্যারারে আমি বড় হাট্টার হুজুরের কাছে লইয়া যাইয়াম। জাদু দিয়া বেশি দিন ধইরা রাখন যায় না। এইটা তুমি আর তোমার বইনে মইনে রাখো। মৃদুল চিৎকার করে উঠল, আম্মা, কিসব আবল তাবল কইতাছেন? আপনি পূর্ণারে কষ্ট দিতাছেন। জুলেখা কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমার কষ্ট নাই। আমি কত আশা কইরা আইছিলাম আমার স্যারার বউ আমি পছন্দ কইরা ঘরে আনাম, পরের মতো বউ আনাম। কিন্তু তুই এমন কাল শরীরে পছন্দ কইরা রাখছস। 10 মাস 10 দিন তোরে পেটে রাখছি, আর এখন তুই এই শরীর লেগা গলা উচাইয়া কথা কইতাছস। পদ্মজা জুলেখাকে বোঝাতে চাইল, আপনি অকারণে কাঁদছেন, দেখুন। তুমি চুপ থাকো। তোমার বইনের তো গাত্রের রং কালা, আর তোমার তো চরিত্রাই কালা। নষ্টা মাইয়া মানুষের মতো জামাই রাখা অন্য স্যারার লগে সম্পর্ক রাখছো। এমন চরিত্রহীন সেরি মানুষের বইনরে আমার বংশে নিয়ে কি ইজ্জতে কালি লাগামু? পূর্ণার তেরা রগটা সক্রিয় হয়ে ওঠে। সে জুলেখার সামনে এসে আঙ্গুল শাসিয়ে বলল, আমি সব সহ্য করব, কিন্তু আমার আপাকে কিছু বললে আমি সহ্য করব না। পূর্ণার আঙ্গুল শাসিয়ে বলা কথাটা জুলেখা হজম করতে পারলেন না। কত বড় সাহস! মিয়া বংশের বড় বউকে শাসিয়ে কথা বলছে। জুলেখা তেলে বেগুনে জ্বলে উঠলেন। কলসাটা বেশি বড়। এই সারি, কারে আঙ্গুল দেখাইতেছো তুমি?
তোমার বইনে যে নষ্টা পুরো গ্রাম জানে। সত্য কইতে আমি ডরাই না। মৃদুল খেপে যায়। সে জুলেখার পিছনে গিয়ে দাঁড়ালো আর বলল, আম্মা, আপনি কিন্তু বাড়াবাড়ি করতাছেন। জুলেখা পিছনে ঘুরে মৃদুলকে কষে চড় মারলেন। বেশ জোরেই শব্দ হয়। গফুর মিয়া জুলেখাকে ধমকালেন, তুমি কি করতাছো, কি কইতাছো? জুলেখা বানু গফুর মিয়াকে উদ্দেশ্য করে বললেন, কিয়ামত নাইমা আইলেও এমন নষ্টার কালি বইনরে আমার ঘরের ঝিও করতাম না। পূর্ণার শিরায় শিরায় ক্রোধ ছড়িয়ে পড়ে। সে টেবিলে এক হাত রেখে কিরমির করে বলল, আর একবার নষ্ট কথা উচ্চারণ করলে আমি আপনার জিভ পুড়িয়ে দেব। উপস্থিত সবাই পূর্ণার দিকে চমকে তাকায়। মৃদুলও অবাক হয়। পদ্মজা পূর্ণার এক হাত টেনে ধরে, কিন্তু পূর্ণাকে নাড়ানো যায় না। সে বড় বড় চোখ করে জুলেখার দিকে তাকিয়ে আছে। জুলেখার রাগে বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। তিনি ক্রোধের ভার নিতে পারছেন না। টেবিলে জোরে জোরে 3টা থাপ্পড় দিয়ে 3বার বললেন, নষ্টার বইন, নষ্টার বইন, নষ্টার বইন। কেউ কিছু বুঝে ওঠার পূর্বে পূর্ণা টেবিলের ওপর থাকা জগ হাতে তুলে নিল। তারপর জগের সবটুকু পানি জুলেখার মুখের উপর ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় সবার চোখ মার্বেলের মতো হয়ে যায়। সাথে সাথে পদ্মজা পূর্ণাকে বিরতিহীনভাবে থাপড়ানো শুরু করলো। পূর্ণা 2 হাতে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। রাগে দুঃখে সে কাঁদছে। পদ্মজার চোখ ভর্তি জল। সে পূর্ণাকে বলল, এটা কি করলি তুই? তোকে এই শিক্ষা দিয়েছি, আর কত জ্বালাবি আমাকে? লতিফা পূর্ণাকে বাঁচাতে দৌড়ে আসে। জুলেখা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছেন। অপমানে তার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। তিনি মৃদুলের দিকে তাকালেন। মৃদুলের চোখে মুখে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। তার অনুভূতিগুলো থমকে গেছে। জুলেখার চোখে জল চিকচিক করছে। তিনি চোখের জল মুছে বললেন, থাক এইখানে, বাড়ি ফেইরা আমার কবর দেখবি তুই। মৃদুল তার মাকে খুব ভালোবাসে। জুলেখার চোখের জল তার হৃৎপিণ্ডকে জ্বালিয়ে দেয়। জুলেখা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যান। পিছন পিছন গফুর মিয়াও গেলেন। মৃদুল পূর্ণাকে উদ্দেশ্য করে বলল, ভালো করলে না। পূর্ণাকে লতিফা জড়িয়ে ধরে রেখেছে। সেই অবস্থায় পূর্ণা হুঙ্কার ছাড়ে, বেশ করেছি। আমার বোন আমার মা। আমার মাকে আপনার মা গালি দিয়েছে। আমি ওনাকে ছেড়ে দিলে জাহান্নামেও আমার জায়গা হতো না। কাজটা ঠিক করো নাই পূর্ণা। মৃদুলের কণ্ঠে তেজে রাজ পাওয়া গেল। মায়ের প্রতি মৃদুলের সমর্থন দেখে পূর্ণা রাগে বলে উঠল, এমন মায়ের ছেলেকে আমি বিয়ে করব না। মৃদুল তিরস্কার করে হেসে বলল, আমিও করব না। তুমি না আমার গায়ের রঙের সাথে মানাও, না ব্যবহারের দিক দিয়ে মানাও। জুতা মারি বিয়ারে। মৃদুল টেবিলে জোরে লাথি মেরে বেরিয়ে গেল। পদ্মজা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসল। ছোট থেকে শত সমস্যার মুখোমুখি হতে হতে সে ক্লান্ত, বড্ড ক্লান্ত। এখন যে দুপুর তা বোঝার সাধ্য নেই। ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে পৃথিবী ঘুমিয়ে আছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। কুয়াশা তার গভীর মায়াজালে সূর্যকে লুকিয়ে রেখেছে। পূর্ণা আলোক ঘরের বারান্দায় বসে কাঁদছে। তার পাশে বসে আছে প্রান্ত। প্রান্ত পূর্ণাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু পূর্ণার কোনো হুঁশ নেই। সে কেঁদেই চলেছে। মগা আলোক ঘরে ঘুমোচ্ছিল। নাক দিয়ে বের হচ্ছে বেদঘুটে শব্দ। সেই শব্দে প্রান্ত বিরক্ত। সে 2 আঙ্গুল কানে ঢুকিয়ে চুপচাপ বসে রইল। পূর্ণা হাঁটুর উপর থুতনি রেখে সুপারি গাছগুলোর দিকেই তাকিয়ে আছে। তার চোখ বেয়ে টুপ টুপ বৃষ্টি বর্ষণ হচ্ছে। বুকের জ্বালাপোড়া সহ্য করতে পারছে না। মৃদুলের শেষ কথাগুলো তার শরীরের প্রতিটি পশমকে পুড়িয়ে দিয়েছে। এ ব্যথা সে কোথায় লুকোবে? মনের মণিকোঠায় যত্নে রাখা ভালোবাসার মুখের তিক্ত কথা কি সহ্য করা যায়? পূর্ণা নিচের ঠোঁট কামড়ে ধরে। বুকের ভেতর তুফান বয়ে যাচ্ছে। লণ্ডভণ্ড করে দিচ্ছে ফুসফুস, কিডনি, মস্তিষ্ক, সর্বাঙ্গ। পূর্ণার হেঁচকি ওঠে। প্রান্ত চেয়ার ছেড়ে পূর্ণার সামনে এসে দাঁড়ালো। উৎকণ্ঠিত হয়ে বলল, আপা। পূর্ণা তার ডাগর ডাগর চোখ দুটো মেলে প্রান্তর দিকে তাকায়। চোখের দৃষ্টিতে দুঃখের মহাসাগর।
পূর্ণা প্রান্তকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ভাই, আল্লাহ আমাদের থেকে কেন সবকিছু ছিনিয়ে নেন? প্রান্ত পূর্ণার কথার মানে বুঝলো না, কিন্তু পূর্ণার কান্না তার হৃদয় ছুঁয়ে যায়। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ সব ঠিক করে দিবেন আপা। বড় আপা বলে, যা হয় সব ভালোর জন্য হয়। পূর্ণার কান্নার দমকে কিশোর প্রান্ত কেঁপে কেঁপে উঠল। আলোক ঘরের ডান পাশে রিদওয়ান দাঁড়িয়ে আছে। মৃদুল অন্দরমহলে আছে ভেবে সে পাতাল ঘর থেকে সোজা আলোক ঘরে এসেছে, কিন্তু এসে দেখে এখানে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। ব্যাপারটা কি? রিদওয়ান আলোক ঘরে আর গেল না। কলপারে রিনুকে দেখা যায়। রিদওয়ান চারপাশ দেখতে দেখতে কলপারে আসে। রিনু রিদওয়ানকে দেখে ভয় জমে যায়। রিদওয়ান নানান অজুহাতে রিনুর গায়ে হাত দেয়। রিনুর ভালো লাগে না, ভয়ে কিছু বলতেও পারে না। সে এতিম, ছোট থেকে এই বাড়িতেই বড় হয়েছে, যাওয়ার জায়গা নেই। রিদওয়ান রিনুকে প্রশ্ন করল, পূর্ণা কাঁদতেছে দেখলাম, কিছু জানিস? রিনু কাচুমাচু হয়ে সকালের ঘটনা খুলে বলল। সব শুনে রিদওয়ান খুব খুশি হয়। গুনগুনিয়ে গান গেয়ে অন্দরমহলের দিকে যায়। আমিনা আলোকে নিয়ে অন্দরমহলের সামনে খেলছেন। রিদওয়ান আলোর দিকে হাত বাড়িয়ে ডাকলো, মামা এদিকে আসো। রিদওয়ান আলোকে কোলে নেয়। আমিনা ভারী করুণভাবে বলল, আমার রানীরে কি পাউন যাইতো না? রিদওয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, খোঁজা হচ্ছে, পেয়ে যাব। আলোকে আমিনার কোলে দিয়ে রিদওয়ান সদর ঘরে প্রবেশ করে। রান্নাঘর থেকে পদ্মজার কণ্ঠস্বর ভেসে আসে। রিদওয়ান সেদিকে যায়। পদ্মজা রিদওয়ানকে দেখে চোখ ফিরিয়ে নিল, কাজে মন দিল। রিদওয়ান পদ্মজার উপর চোখ রেখে কপাল কুঁচকায়। এই মেয়ে এত চুপচাপ আর স্বাভাবিক কেন? সব মেনে নিল নাকি? রিদওয়ান মনের প্রশ্ন মনে রেখেই জায়গা ত্যাগ করে। যাওয়ার পূর্বে লতিফাকে বলে গেল, লুতু, খাবার নিয়ে আয়। রিদওয়ান চোখের আড়াল হতে লতিফা ভেঙচি কাটে। মাংস রান্না হচ্ছে। মাংস রান্না হতে দেখলেই পদ্মজার ফরিনার কথা মনে পড়ে। ফরিনার হাতের মাংসের ঝোলের স্বাদ ছিল অন্য রকম। অন্দরমহলের বাম পাশে ফরিনার কবর। আজ 3 দিন তিনি পৃথিবীর মায়া ছেড়েছেন। পদ্মজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাথার উপর ভারী বোঝা, বোঝা টানতে কষ্টই হচ্ছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে সে আল্লাহর নাম স্মরণ করছে, প্রার্থনা করছে এই বোঝার ঘানি যেন সে টানতে পারে, সেই ক্ষমতা আর ধৈর্য যেন হয়। লতিফা পদ্মজাকে চাপা স্বরে ডাকল, পদ্ম। পদ্মজা তাকালো। লতিফা বলল, তুমি আমারে না কইছিলা বড় কাকা আর ছোট কাকার সব খবর দিতে? পদ্মজা দরজার বাইরে একবার তাকালো, তারপর লতিফার দিকে ঝুঁকে বলল, কি খবর এনেছো? শনিবার রাইতে ভোজ আসর বসাইব। কিসের? লতিফা কথা বলতে ভয় পাচ্ছে, তার দৃষ্টি অস্থির। সে ফিসফিসিয়ে বলল, মাইয়া পাচার করার কয়েকদিনের মাঝে সবাই একলগে বইয়া খাওয়া দাওয়া করে, পরের কাম নিয়ে কথাবার্তা কয়। এটাও কি নিয়ম? হ। কত খারাপ এরা! এত মেয়ের জীবন নষ্ট করতে পেরেছে, সেই খুশিতে আনন্দ ফুর্তি করে। কজন থাকবো জানো? লতিফা বলল, 5 জনে। পদ্মজা আর কথা বাড়ালো না, অন্যমনস্ক হয়ে উচ্চারণ করলো, শনিবার রাতে। লতিফা কপাল ঈষৎ কুচকিয়ে বলল, ইতা করবা ভাবছো? পদ্মজা তেজপাতা হাতে নিয়ে বলল, জানি না বুবু। পদ্মজা কথা বাড়াতে চাইছে না বুঝতে পেরে লতিফা আর কথা বলল না। সে রিদওয়ানের জন্য খাবার প্রস্তুত করে। পদ্মজা বলল, জানো তোমার ভাই আমার আগে 2টো বিয়ে করেছে। লতিফার হাত থেকে থালা পড়ে যায়, ঝনঝন শব্দ হয়। ভাত ঝোল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মৃদুল পুকুর পাড়ে বসে আছে, তার চোখ দুটো লাল। আজ ট্রেন নেই, আগামীকাল ভোরে ট্রেন আসবে। জুলেখার ফুফাতো বোনের শ্বশুরবাড়ি অলন্দপুরে, আটপাড়ার পাশের গ্রাম নয়পাড়ায়। জুলেখা সোজা তার বোনের বাড়িতে চলে এসেছে। এখানে আসার পর থেকে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে আছে মৃদুল। তার জিভ ভারী হয়ে আছে।
অকপট বলে দেওয়া কথাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পূর্ণার কান্নামাখা চোখ দুটি বারবার ভেসে উঠছে চোখের সামনে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। দুশ্চিন্তায় দপদপ করছে মাথার রগ। কান্নারা গলায় এসে আটকে আছে। রাগের বশে সে জীবনে অনেক ভুল করেছে, কিন্তু এইবারের ভুলটা আত্মার উপর আঘাত হানছে। নিজের কথা দ্বারা নিজেই কষ্ট পাচ্ছে। জুলেখা বানু মৃদুলকে খুঁজে পুকুর পাড়ে আসেন। তিনি মৃদুলের উপর বেজায় খুশি। মৃদুলকে বললেন, আব্বা, খাইতে আসো। মৃদুল দুর্বল গলায় বলল, পরে খামো, যান আপনি। জুলেখা মৃদুলের পাশে বসলেন। মৃদুলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার লাইগ্গা আসমানের পরী আনাম, মন খারাপ কইরো না। লাগবো না আমার আসমানের পরী। মৃদুলের কণ্ঠস্বর কঠিন হওয়াতে জুলেখা বানুর হাসি মিলিয়ে যায়। তিনি বললেন, দেখো আব্বা, তুমি চাইছো আর পাও নাই এমন কিছু আছে? ওই সেরি কালা, ওই সেরির বইনেরও চরিত্র ভালো না। চুপ করেন আম্মা, আল্লাহর দোয়াই লাগে, চুপ করেন। আপনি কারে কি কইতাছেন? পদ্মজা ভাবে নখের যোগ্যরও কোনো নারী নাই, আর আপনি তারে চরিত্রের অপবাদ দিতেছেন। মৃদুল চিৎকার করে কথাগুলো বলল। মৃদুলের চিৎকার শুনে জুলেখার বোনের শাশুড়ি পুকুর পাড়ে উকি দেন। সেদিকে তাকিয়ে জুলেখার লজ্জা হয়, মাথা হেঁট হয়ে যায়। তিনি রাগে চাপা স্বরে বললেন, আমি কইতাছি না, গ্রামের মানুষ কইতাছে। ওই সেরি শ্বশুরেও কইছে, এরা মিশা কইছে? হ কইছে। আমি লিখন ভাইরেও চিনি, পদ্মজা ভাবিরেও চিনি। এই দেশের নামি দাবি একজন অভিনেতা কেন অন্য বাড়ির বউয়ের সাথে লুকিয়ে সম্পর্ক রাখবে আম্মা? তার কি সুন্দর মাইয়ার অভাব? পদ্মজা ভাবিরে লিখন ভাই পছন্দ করে ঠিক, কিন্তু পদ্মজা ভাবির সাথে আমির ভাইয়ের বিয়ে হইবার আগে থাকা। পদ্মজা ভাবি এমনই পবিত্র একজন মানুষ যে লিখন ভাই এত ভালোবেসে যায় নাও কোনো দিন লিখন ভাইয়ের দিকে ফিরাও তাকাইছে না। জামাইরে ভালোবাসছে। পদ্মজা ভাবি দিন রাত এবাদত করে, ভাই বোনের দায়িত্ব নিয়েছে। এমন মানুষ খুঁজা পাইবেন? পূর্ণার কাছে ওর বইন ওর মা। তুমি ওর মারে খারাপ কথা কইছ, এই জন্য ও তোমার সাথে খারাপ আচরণ করছে। আর তোমার সাথে পূর্ণা খারাপ ব্যবহার করেছে, তাই আমিও। মৃদুল আর কথা বলতে পারল না। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। দাঁতে ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জুলেখা পেছনে ফিরে তাকান। বোনের শাশুড়ি তাকিয়ে রয়েছে। জুলেখার মুখটা অপমানে থমথমে হয়ে যায়। গট গট শব্দ তুলে জায়গা ছাড়লেন। মৃদুল জুলেখার যাওয়ার পানেই তাকালো। সে তার মায়ের স্বভাব জানে। এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, 19-20 হলেই নিজের ক্ষতি করে বসবেন। এই জন্য গফুর মিয়াও কিছু বলেন না, আর না মৃদুল কিছু বলতে পারে। মৃদুল মাথা নত করে কান্নায় ডুব দেয়। শেষ কবে সে কেঁদেছে জানে না। গপ্পবাসর, গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। পূর্ণা পদ্মজাকে না বলে বাড়িতে চলে গেছে। পদ্মজা এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুজে বসে আছে। মস্তিষ্কে ঘোরাঘুরি করছে আমিরের কুকীর্তি, তার দুটো বিয়ে, নারী আসক্তি, সমাজের চোখে কলঙ্কিত হওয়া, আর ফরিনার মৃত্যু। কানে বাজছে নষ্টা শব্দটি। কত ঘৃণা নিয়ে জুলেখা বানু এই শব্দটি উচ্চারণ করেছিলেন। তারপর মৃদুলের বলা কথাগুলো শুনে পূর্ণার অবাক চাহনি। পূর্ণার রক্তাক্ত হৃদয়ের যন্ত্রণা পদ্মজা টের পাচ্ছে। বুকটা ভারী হয়ে আছে। কান্না মন হালকা করে, কিন্তু কান্না আসছে না। আর কত কাঁদা যায়? পদ্মজা নিজেকে বোঝায় আরো ধৈর্যশীল হতে হবে। এক হাতের 2 আঙ্গুলে কপালের 2 পাশ চেপে ধরে। আমির সদর ঘরে প্রবেশ করে থমকে যায়। তার হাতে কাপড়ের একখানা খালি ব্যাগ। পদ্মজা পা দেখেই চিনে ফেলে মানুষটা কি। সে মুখ তুলে তাকালো না। সেকেন্ড কয়েক আমির থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর পদ্মজার পাশ কেটে 2য় তলায় উঠে গেল। পদ্মজা অনুভব করে তার অনুভূতিরা পাল্টে যাচ্ছে, চঞ্চল হয়ে উঠছে। আমির ঘরে প্রবেশ করে দ্রুত আলমারি খুলল। একবার দরজার দিকে তাকালো।
তারপর কাগজে মোড়ানো একটা বস্তু দ্রুত ব্যাগে ঢুকিয়ে নিল। যখন আলমারি লাগাতে যাবে, একটা খাম মেঝেতে পড়ে। খামের উপরে লেখাটা আমিরের চেনা চেনা মনে হয়, তাই সে পদ্মজার অনুমতি ছাড়াই খামের ভেতর থেকে চিঠি বের করলো। চিঠির লেখাগুলো দেখে শতভাগ নিশ্চিত হয়ে যায় এটা আলমগীরের চিঠি। আমিরের ভ্রু দুটি বেঁকে গেল। সে উৎকণ্ঠা নিয়ে প্রতিটি লাইন পড়ল। প্রতিটি শব্দ তার মগজে আঘাত হানে। আতঙ্কে গায়ের পশম দাঁড়িয়ে যায়। নিজের অজান্তে এক কদম পিছিয়ে আসে। আলমগীরের খামের ভেতরের পৃষ্ঠায় কিছু লেখার অভ্যেস রয়েছে। আমির খাম ছিঁড়ল। তার ধারণা ঠিক। সাদা খামের ভেতরের পৃষ্ঠায় আলমগীরের বর্তমান ঠিকানা ও পাতাল ঘরের সঠিক অবস্থানের কথা লেখা আছে। আমির আলমগীরের ঠিকানা মুখস্থ করার চেষ্টা করল, কিন্তু মুখস্থ হচ্ছে না। ভেতরটা কাঁপছে। পদ্মজা দরজার সামনে এসে দাঁড়ায়। আমির পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের খাম ও চিঠিগুলো বিছানার উপর রেখে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল। তারপর পদ্মজার দিকে তাকালো। তার চাহনি যেন মৃত। পদ্মজা কয়েক পা এগিয়ে এলো। আমির অপলক চোখেই তাকিয়ে আছে। পদ্মজা রয়ে শয়ে প্রশ্ন করল, আর কিছু জানার আছে? আমির নির্বিকার। তার মুখে রা নেই। পদ্মজা বিছানা থেকে একটা চিরকুট হাতে নিল। বলল, আপনার 2 বউয়ের নাম কি ছিল? আমির বলল, শারমিন, মেহুল। পদ্মজা ঠোঁট দুটি কেঁপে ওঠে। আমির পাথরের মতোই দাঁড়িয়ে আছে, চোখের পলকও পড়ছে না। পদ্মজা ঢোক গিলে বলল, আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি, তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে? না, অন্য বাড়িতে। তাহলে সব সত্য? মিথ্যা বলে যদি তোমাকে আরো একবার পাওয়া যেত, আমি মিথ্যা বলতাম। আমিরের সরল গলা। পদ্মজার নাকের পাটা ফুলে যায়। আমিরের সাথে কথা বলতে তার এত কান্না পায় কেন? আমির বলল, আসি। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? আমির থামল। পদ্মজা কান্না করে দিল। সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমির বলল, আমাকে কান্না দেখতে দাঁড় করালে? পদ্মজা জল ভরা আগুন চোখে আমিরের দিকে তাকায়। কিরমির করে বলল, নর পশু আপনি, এতগুলো মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন? আমির নির্বাক। তার চুপ করে থাকাটা পদ্মজাকে আরো জ্বালা দেয়। তার অবচেতন মন চায় একবার আমির বলুক সব মিথ্যা, কিন্তু আমির বলে না, কারণ সব সত্য, সব সত্য। পদ্মজা অশ্রুরুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলল, কথা বলার মুখ নেই? এত লজ্জা? হ্যাঁ, আসলেই লজ্জা আছে? পদ্মজা তার ছেলের হাসি দিল। আমির চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বুকের ভেতর আগুন ছুটে বেড়াচ্ছে। যেদিকে যাচ্ছে সেই দিকটাই পুরো ছাই হয়ে যাচ্ছে। পদ্মজা এলোমেলো হয়ে গেছে। আমির বের হওয়ার জন্য উদ্যত হতেই পদ্মজা বলল, আমাকে তালাক দিন। আমি আপনার বউয়ের পরিচয় আর থাকতে চাই না। পদ্মজার কথা শোনা মাত্র আমিরের বুকটা কেঁপে উঠল। কোত্থেকে যেন একটা উত্তাল ঢেউ এসে তার মনের সমস্ত কিনার ওলট পালট করে দিল। আমির কথা বলতে গিয়ে দেখলো কথা আসছে না। পদ্মজা আরো একবার চেঁচিয়ে বলল, আমার তালাক চাই। আপনার বউ হওয়া কলঙ্কের। আমির অনেক কষ্টে কয়েকটা শব্দ উচ্চারণ করলো, থাক না, একটা দুটো কলঙ্ক। পদ্মজা সেকেন্ড 3 ছলছল চোখে তাকিয়ে রইল। তারপর মুহূর্তে ভুলে যায় পৃথিবী, ভুলে যায় পাপ পুণ্য। ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে আমিরের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে। ছেড়ে দিলে যদি হারিয়ে যায়। আমিরের বুকের সোয়েটার কামড়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলল, চলুন না, দূরে পালিয়ে যাই। আমি আর সহ্য করতে পারছি না। পদ্মজা জড়িয়ে ধরতেই আমিরের শরীরে রক্ত চলাচল থেমে যায়। অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশ্বাস বেরিয়ে আসে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সেই জল ফুটন্ত পানির মতো গরম। এজন্য দগ্ধ হওয়া হৃদয়ের আজ।
হৃদয়ের প্রলয়ঙ্কারী ঝড় ক্ষণ মুহূর্তের জন্য থামিয়ে আমির বলল, ছাড়ো পদ্মজা। পদ্মজার কান্না থেমে যায়। হাত দুটি আমিরের পিঠ থেকে সরে যায়। পদ্মজা তার জল ভরা নয়ন দুটি মেলে আমিরের দিকে তাকালো। তার রক্ত জবা ঠোঁট দুটি কাঁপছে। হোঁচট খাওয়া গলায় বলল, আমার হৃদয়ের আকুলতা আপনাকে ছুঁতে পারছে না। আমির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। পদ্মজা দূরে সরে দাঁড়ালো। আমিরের কৃষ্ণ মুখে বিপর্যস্ত পদ্মজার নিষ্কম্প স্থির চোখের দৃষ্টি থমকে আছে। পদ্মজা থেমে থেমে বলল, তাহলে আমিও বঞ্চিত ভালোবাসা থেকে? পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে। আমির আর এক মুহূর্তও দাঁড়ালো না, চোখের পলকে প্রস্থান করলো। পদ্মজা ধাতস্থ হয়ে আচমকা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে উঠল, ধিক্কার নিজের উপর! জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি। ধিক্কার নিজের ভালোবাসার উপর! প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন। আমি আপনার আজরাইল হব। পদ্মজার গলার হাড় ভেসে ওঠে। তার চিৎকার অন্দরমহলকে কাঁপিয়ে তোলে। কাঁদতে কাঁদতে সে মেঝেতে বসে পড়ল। আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে ক্রোধে পরিণত করেছে। পদ্মজার রাগে বিছানার চাদর টেনে মেঝেতে ছুঁড়ে ফেলল। বুকের ভেতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। ঠোঁট শুকিয়ে কাঠ, পানি প্রয়োজন। ফরিনার কবরের চারপাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। আমির ফরিনার কবরের পাশে এসে বসল। হাতের ব্যাগটা পাশে রেখে বেড়ার ফাঁক দিয়ে ফরিনার কবরে হাত বুলিয়ে দিল। গাঢ় স্বরে ডাকলো, হ্যাঁ আম্মা, আমার আম্মা। চারিদিকে নিস্তব্ধতা। অন্দরমহল থেকে কোনো শব্দ আসছে না। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মধ্যে পাতার ফাঁকে ফাঁকে পাখ পাখালির ডানা নড়ার শব্দ শোনা যাচ্ছে। আমিরের ঠোঁট দুটো কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। অথবা সে কিছু বলছে, কিন্তু শব্দ হচ্ছে না। আড়ষ্টতা ঘিরে রেখেছে তাকে। সে তার মৃত মাকে কিছু বলারই সাহস পাচ্ছে না। আমির অনেকক্ষণ নতজানু হয়ে চুপচাপ বসে রইল। তারপর উঠে দাঁড়ালো। ব্যাগ হাতে নিয়ে পাতাল ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। লতিফা অন্দরমহল থেকে অস্থির হয়ে বের হয়। তার হাঁটায় তাড়াহুড়ো। আমির ডাকলো, লতু। লতিফা দাঁড়ালো। আমির বলল, পদ্মজার খেয়াল রাখবি, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি, আর যখন যা বলে করবি। লতিফা মাথা নাড়ালো। আমির প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? আমিরের প্রশ্নের উত্তর না দিয়েই লতিফা বলল, ভাইজান, তোমারে কিছু কইতাম। বল। মৃদুল ভাইজানি আর তার আম্মা আব্বা আইছিল। মৃদুল ভাইজানের আম্মা মৃদুল ভাইজান রে পূর্ণার লগে বিয়া করাইতে রাজি হয় নাই। আমির কপাল কুচকালো, বলল, কি সমস্যা? কেন রাজি হয়নি? হৃদয় অন্দরমহল থেকে বের হয়ে ফোড়ন কাটল। আমির, তোর সাথে কথা আছে। আমির পেছনে ফিরে তাকালো না, বলল, পরে শুনবো। রিদওয়ান বলল, আমি জানি কেন রাজি হয়নি। আয়, ওদিকে যেতে যেতে বলি। লতিফা রিদওয়ানের দিকে তাকায়। রিদওয়ান তার চোখের দৃষ্টি দিয়ে লতিফাকে সতর্ক করে। আমি রিদওয়ানের দিকে ফিরে বিরক্তি নিয়ে বলল, আরে ভাই যা তো। লুতু, কি হয়েছে বলতো? রিদওয়ানের সামনে রিদওয়ান সম্পর্কে কিছু বলার সাহস লতিফার হলো না। সে বলল, মৃদুল ভাইজানের আম্মা পূর্ণার গায়ের রং পছন্দ করে নাই, কইছে কালা সেরি ঘরে নিব না। আমি রাগ নিয়ে বলল, পালতু মহিলা! পূর্ণা জানে? পূর্ণা কোথায়? জানে, এই বাড়িতে আসিল, এখন এই বাড়িতে গেছে। মৃদুল কি বলল? লতিফা পুরো ঘটনা খুলে বলল। এড়িয়ে গেল পদ্মজার ব্যাপারটা। সে মনে মনে পরিকল্পনা করলো, রাতে যদি রিদওয়ান অন্দরমহলে থাকে, সে পাতাল ঘরে গিয়ে আমিরকে সব বলবে। আমির সব শুনে বলল, মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না। দেখা যাক ও কি সিদ্ধান্ত নেয়। আর ওই মুখ ছোটা মহিলাকে আমি একবার পাই শুধু। আমির রাগে গজগজ করতে করতে সামনে এগিয়ে যায়। রিদওয়ান লতিফাকে চাপা স্বরে হুমকি দিল, গতকালের ঘটনা যদি আমিরের কানে যায়, তোর খবর আছে, ল্যাংটা করে গাছে ঝুলিয়ে রাখবো। লতিফা চোখ মুখ কুঁচকে ফেলে, বলল,
বাড়ির বাইরে গেলেই আমির ভাইজান সব জাইনে যাইব। তখন লতিফার প্রশ্ন শুনে রিদওয়ান চিন্তায় পড়ে যায়। সে আমিরের পিছনে যেতে যেতে ভাবতে থাকে, এই পরিস্থিতি কি করে সামাল দিবে। আজ না হয় কাল আমির তো সব জানবে। আমির জঙ্গলে প্রবেশ করে রিদওয়ানকে বলল, কি কথা না বলবি? রিদওয়ান বলল, শনিবার রাতে ভোজ আসর হবে, চাচা সিদ্ধান্ত নিল। আচ্ছা, ছাগলের মাংস পুরানো হবে। কয়টা? দুটো। বিরাট আয়োজন। দুজন কথা বলতে বলতে পাতাল ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। রিদওয়ান ঘাস সরিয়ে দরজা খুলল। এক পা সিঁড়িতে দিতেই আমি রিদওয়ানের কাঁধ চেপে ধরল। ফিসফিসিয়ে বলল, এখানে কেউ আছে? আমিরের কথা শুনে রিদওয়ানের বুক ছ্যাদ করে উঠল। এমত অবস্থায় কে দেখে ফেলল? রিদওয়ান চারপাশে চোখ বুলায়। কোথাও কেউ নেই। আমিরের প্রখরতা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। আমির যেহেতু বলেছে এখানে কেউ আছে, মানে আছে। রিদওয়ান চাপা স্বরে বলল, এখন কি করব? আমির দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। সে চারপাশে আরো একবার চোখ বুলিয়ে বলল, কেউ এখানে থাকলে সে ডান দিকে আছে। রিদওয়ান ডান দিকে এগিয়ে যায়। তখনই একজন লোক ঝোপঝাড়ের মাঝখান থেকে উঠে দৌড়তে শুরু করে। রিদওয়ান উল্কার গতিতে তাকে ধরে ফেলল। লোকটার মাথায় চুল নেই, পরনে লুঙ্গি আর ফতুয়া। পাটকাঠির মতো চিকন লোকটা ইয়াকুব আলীর সহকারী পলাশ মিয়া। বয়স 30-এর কাছাকাছি অথবা 30-ই। রিদওয়ান পলাশকে ঘাড়ে ধরে আমিরের সামনে নিয়ে আসে। দেখে মনে হচ্ছে রিদওয়ান জীবিত ইঁদুর ধরেছে। আমির পলাশকে প্রশ্ন করল, নির্বাচনের তো অনেক দেরি আছে, এখনই আমাদের পেছনে পড়ার রহস্যটা বুঝলাম না। পলাশ পাতাল ঘরের দরজার দিকে তাকিয়ে বলল, এইটা কিতা? এইখানে কিতা করেন আপনারা? আমির হাসল। পলাশের মাথায় টোকা মেরে বলল, এই দৃশ্য দেখা তোর একদম ঠিক হয়নি, আয়ুটা কমে গেল। আমির পাতালে নেমে গেল। পলাশ ছটফট করতে থাকে। সে কিছুতেই ভেতরে যাবে না, সে ভয় পাচ্ছে। রিদওয়ান পলাশকে টেনে ভেতরে নিয়ে যায়। আমির B1-এর চেয়ারে এসে বসল। রিদওয়ান পলাশকে বেঁধে মেঝেতে ফেলল। চিৎকার চেঁচামেচি করার জন্য পলাশ রিদওয়ানের হাতে 2-3টা থাপ্পড় খেল। পলাশ কাঁদো কাঁদো হয়ে আমিরকে বলল, আপনারা এমন করতেছে কেন আমার লগে? আমারে সাইরা দেন। রিদওয়ান আমিরকে বলল, তুই সামলা, আমি যাই, চাচার সাথে কথা আছে। আমির ইশারা করলো যেতে। রিদওয়ান চলে গেল। পলাশ চারপাশ দেখে ঢোক গিলল। পাতাল ঘর মৃদু লাল হলুদ আলোতে ডুবে আছে। কেমন ভুতুড়ে পরিবেশ। তার মনে হচ্ছে সে কবরে আছে। তার সামনে ঘাড় বাঁকিয়ে বসে আছে স্বয়ং যমদূত। আমির এক পা চেয়ারে তুলে বলল, তারপর পলাশ মিয়ার এখানে কোন দরকারে আসা হয়েছে? পলাশ হাত জোর করে বলল, আমারে সাইরা দেন, আমি এমন কবর আর দেহি নাই, আমার কলজাটা কাঁপতাছে। আমির ধমকে বলল, এখানে আসছিলি কেন? পলাশ দ্রুত বলল, ইয়াকুব চাচা পাঠাইছে। কোন দরকারে? আমারে খালি কইছে মসজিদ মাদব্বরের বাড়ির যা। আমার মনে হইতেছে ওই বাড়িত কিছু একটা গোলমাল আছে। কিছু যদি বাহির করতে পারোস তোরে আর একটা বিয়া দিয়া দিয়াম। আমির চমকালো, বলল, ওনার হুট করে কেন মনে হলো এখানে গোলমাল আছে? পলাশ কেঁদে বলল, আমি এইটা জানি না ভাই, আমারে সাইডা দেন। আমিরের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খায়। কি এমন হলো যে ইয়াকুব আলী হাওলাদার বাড়ি নিয়ে সন্দেহ করছে? আমির আয়েশি ভঙ্গিতে বসল, বলল, শুনেছি গত বছর তোর বউকে নাকি হিন্দু এক জমিদার কিনে নিয়েছে, তারপর তোর বউ আত্মহত্যা করলো, সত্যি? পলাশ মেঝেতে কপাল ঠেকিয়ে বলল, ভাই আমারে মাফ কইরা দেন, আমি ভুল করছিলাম, আমারে সাইরা দেন, আমি কাউরে কিছু কইতাম না। আমির বলল, তুই তো ভাই আমার চাইতেও খারাপ। আচ্ছা, সবসময় তো পাপ কাজ করেছি, আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি করে ফেলি। পলাশের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে জানে না এই কবরস্থানের মতো বড় ঘরটাই কি হয়, কিন্তু এখানে যে ভালো কিছু হয় না বোঝাই যায়।
বাঁচতে পারলে পরে এর রহস্য বের করা যাবে। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পলাশের মুখে জোরে লাথি দিল। পলাশ আর্তনাদ করে শুয়ে পড়ে। আমির চারিদিকে চোখ বুলিয়েও কোনো অস্ত্র পেল না। সে টেবিলের ড্রয়ার খুলে একটা কাঁচি বের করলো, ধারালো কাঁচি। সে কাঁচি দিয়ে পলাশের মুখে আঁচড় কাটে, হাতে পায়ে শরীরে আঁচড় কাটে। পলাশের বিদঘুটে চিৎকার পাতাল ঘরেই চাপা পড়ে যায়। তার চামড়া ছিঁড়ে রক্ত ঝরতে থাকে। আমিরকে আব্বা ডেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে জানে না আমির কখনো তার শিকারের প্রতি মায়া দেখায় না। আমির পলাশের পাশে বসলো, 2-3 বার মাথা ঘুরালো। খুব নিঃস্ব লাগছে নিজেকে, মাথাটা ফাঁকা লাগছে। সে কাঁচি দিয়ে নিজের হাতে হ্যাঁচকা টান মারে, সাথে সাথে হাত থেকে গলগল করে রক্ত বেরিয়ে আসে। পলাশ আমিরের কাণ্ড দেখে আচমকা চমকে যায়। আমির কাঁচি রেখে মেঝেতে শুয়ে পড়ে, শূন্যে চোখ রেখে হাসে। হাসতে হাসতে গড়াগড়ি করে দেওয়ালের পাশে যায়। ভয় পলাশের আত্মা কেঁপে ওঠে। আমির দেওয়ালের পাশ ঘেঁষে বসে, পলাশের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। হঠাৎ করে তার কি হয়ে গেল? আমিরের উন্মাদ আচরণ দেখে পলাশের গায়ের পশম দাঁড়িয়ে যায়। আমির চট করেই উঠে দাঁড়ালো, পলাশকে টেনে বসালো, তারপর নিজে গিয়ে চেয়ারে বসলো। ব্যাগ থেকে কাগজে মোড়ানো বস্তুটি বের করলো। কাগজের ভাঁজ খুলতেই একটা লাল বেনারসি বেরিয়ে আসে। আমির লাল বেনারসি গায়ে জড়িয়ে নিয়ে পলাশকে বলল, আমার আম্মা ছোটবেলায় একটা গল্প বলতেন। এক রাজা প্রতি রাতে বিয়ে করে প্রতি রাতেই বউকে খুন করতেন। তারপর শেষ দিকে যে রানীকে বিয়ে করেন সেই রানী রাত জেগে রাজাকে গল্প শোনাতেন। গল্প শেষ হতো না বলে রাজাও রানীকে খুন করতে পারতেন না। রানী এভাবে গল্প বলে বলে অনেক দিন বেঁচেছিলেন। এখন আমি তোকে একটা গল্প শোনাবো। আমাদের নিয়ম হচ্ছে, যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি। গল্প শেষ, তোর আয়ুও শেষ। পলাশ হাত জোর করে আকুতি মিনতি করলো, ভাই আমার জীবন ভিক্ষা দেন। আপনারা তো ভালো মানুষ ভাই, আপনারা অনেক নাম। আমারে কেন মারতে চাইতেছেন? আমারে ছাইড়া দেন ভাই। পলাশের কথায় আমিরের ভাবান্তর হলো না। সে বেনারসি থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো, তারপর শূন্যে চোখ রেখে ঘোর গলায় বলল, এক ছিল দুষ্টু রাজা। নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক, সবার চোখের মণি। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে হাজারো নারী। প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। তাকে শাস্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে। ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায়। সেদিন ছিল বৃষ্টি, সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় ওত পেতে থাকে। রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে। কামরায় ছিল ঈষৎ আলো। অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়। কাপা স্বরে প্রশ্ন করে, কে কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। রিনঝিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালালো। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল? আমির পলাশের দিকে তাকিয়ে হাসল। কি মায়া সেই হাসিতে! মায়া ভরা সেই হাসি প্রমাণ করে দিল সেই দিনটার জন্য সে কতটা খুশি।